নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। 1 বছর 1 মাস আগে বাংলাদেশে যেটা হলো, ঠিক সেরকমই একটা তক্তাপলট আমরা দেখলাম প্রতিবেশী রাষ্ট্র নেপালে। সেবার লেগেছিল 1 মাস, এবার মাত্র 3 দিনেই খেলা শেষ। নেপালে কমিউনিস্টপন্থী সরকার পুষ্পকুমার দহল প্রচন্ড এবং কেপি শর্মা ওলির যে জোট সরকার ছিল, আরেকটি তার মধ্যে রাজনৈতিক দল ছিল, এরা 3টি দল মিলে নেপালকে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের নামে কণ্ঠরোধ করছিল, মানুষের সঙ্গে বঞ্চনা করছিল এবং এই প্রতিবাদেই জেনজি অর্থাৎ তরুণ তরুণীরা নাকি আন্দোলন করেছে। কিন্তু সেই আন্দোলনের নেপথ্যে যে ছক ছিল সেটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অনেকে বলছেন ভারতের এতে নাকি হাত আছে, অনেকে বলছেন আমেরিকার এতে হাত আছে। কয়েকটা ঘটনাক্রম যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোথাও না কোথাও বহিঃশক্তির মদত রয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে রাজতন্ত্রের অবসান হওয়ার পর এই যে নেপালি কংগ্রেস তৈরি হয়েছিল, তাতে সেই সময় সোনিয়া গান্ধীর একটা অবদান ছিল। সোনিয়া গান্ধীর ব্যক্তিগত রাগ ছিল এবং তিনি সেখানে রাজতন্ত্রের অবসান ঘটাতে সে সময় মদত করেছিলেন। তৎকালীন ভারতের তাতে মদত করেছিল যাতে রাজতন্ত্রের অবসান হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ভারতীয় জাতীয় কংগ্রেস, তার সঙ্গে নামের সাযুজ্য রেখে নেপালি কংগ্রেস একটি রাজনৈতিক দল তৈরি হলো, কিন্তু তারপর সেই রাজনৈতিক দল নামেই কংগ্রেস ছিল, তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির খুব কাছাকাছি চলে যেতে শুরু করলো। এবং মেজর গৌরব আরিয়া সহ জাতীয় স্তরের বহু অ্যানালিস্ট বলছেন যে কাঠমান্ডুতে অবস্থিত চীনা দূতাবাস থেকে এই সরকারটা চালানো হতো এবং কেপি শর্মা ওলি হানি ট্র্যাপে ম্যানেজড হয়ে গিয়েছিলেন। যিনি চাইনিজ রাষ্ট্রদূত ছিলেন, কাঠমান্ডুতে অবস্থিত, নেপালে অবস্থিত, তার সঙ্গে তার নাকি নানান সম্পর্কের বিষয় সামনে আসছে। এবং সেই ম্যানেজ হয়ে যাওয়ার পর সরকারের পাহাড় প্রমাণ দুর্নীতি, মানুষের একটা শ্রেণীর কাছে প্রচুর ক্ষমতা চলে যায়, আর বেশিরভাগ মানুষ গরিব নেপালের। এটাই নেপালের কঠিন বাস্তব। সেই আগুন ধিকি ধিকি জ্বলছিল, সেই আগুন থেকেই একটা শ্রেণী রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন, আর একটা শ্রেণী চেয়েছেন না, আগে এই যে অপশাসন চলছে, 3টে রাজনৈতিক দল মিলে মিলিজুলি সরকার তৈরি করছে, সেই সরকারের অবসান হোক, এবং সেটা হলো। এবং ভারতের যদি সমর্থন দিয়ে থাকতো তাহলে সেক্ষেত্রে যারা পলাতক ছিলেন তারা ভারত বিরোধী কোনো দেশের কাছে যেতেন। আমরা দেখলাম দুবাইয়ে গেছে, দুবাইয়ের সাথে ভারতের সম্পর্ক ভালো, ফলে এই মুহূর্তে একেবারে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে ভারত এই জেনজিকে মদত দিয়েছে। অনেকে অনুমান করছেন সিআইএ মদত দিয়েছে। আসলে খেলাটা কি, এটাই জানার জন্য আজকে ফের আমাদের সঙ্গে রয়েছেন ডিম্পু ভাওনানি। আমি এটা মানতে একেবারেই রেডি না যে নেপালে যেটা হয়েছে তার ভেতরে ভারত বা RNAWর কোনো সাপোর্ট আছে? 0.0000001% রোল আছে। এবার আমি তোমাকে বলছি এটা কেন। যে 2021-এর পরে এটা তৃতীয় প্রাইম মিনিস্টার যাকে গদি ছাড়তে হয়েছে, 3 নম্বর প্রাইম মিনিস্টার। 21 থেকে 25-এর ভেতরে নেপাল 3টে প্রাইম মিনিস্টার দেখেছে নতুন। যেটা ঘটেছে নেপালে, তার ঘটে যাওয়ার মেন কারণটা হলো নেপালের ইন্টারনাল পলিটিক্স। আর নেপালের কিছু তাহলে তো তোমাকে বলতে হবে যে 3টে প্রধানমন্ত্রী যে লাস্ট 4 বছরে পাল্টেছে সেটাতেও ভারতের রোল আছে, সিআইএর রোল আছে, কেজিবির রোল আছে। না, আমি আমার কথাটা একবারে বলি। কেজিবি বললে না, কেজিবি রোলটা বললেন না কেন? কেজিবি উঠে গেছে রাশিয়া থেকে, তাই কেজিবিটা বললেন না তো? আমি যখন ছোট ছিলাম না, 5 বছরের, আমি তখন থেকে নিউজ দেখি, জানো? আচ্ছা, তখন থেকে শুনছি ভারত মে কুছ ভি হুয়া হ্যায় বিদেশি তাকত কা হাত হ্যায়। এবার নেপালে কিছু হচ্ছে বিদেশি তাকত কা হাত হ্যায়, আচ্ছা, বাংলাদেশে কিছু হচ্ছে বিদেশি তাকত কা হাত হ্যায়। নিজের দেশের প্রবলেম পলিটিক্যাল লিডারশিপের, যখন নিজের দেশকে সামলাতে পারে না আর সিচুয়েশন হাত থেকে বাইরে চলে যায়, তো যে কোনো উইক পলিটিক্যাল লিডারশিপের সব থেকে ইজি ওই ব্লেম গেম হচ্ছে ইসমে বিদেশি তাকত হ্যায়। এখন তো কেজিবির নাম বলে না কেন, কেজিবি তো উঠে গেছে। নাহলে কোল্ড ওয়ার যখন হতো 70s-এ, 60s-70s-এ যখন কোল্ড ওয়ার চলছিল, 80s-এ সবাই বলতো, মানে বাড়ির কাজের লোক আসতো না আমাদের অনেক জায়গায়, বলতো ইসমে কেজিবি কা হাত হ্যায়। আসলে বাড়ির কাজের লোক আসেনি, যাও গিয়ে ওর কাছে খবর নাও ওর বাড়িতে কোনো অসুবিধা আছে কিনা, না ইসমে কেজিবি কা হাত হ্যায়, ইসমে সিআইএ কা হাত।
তখন থেকে শুনছি। আচ্ছা, ট্যুরিজমের উপরে যে দেশের ইকোনমি চলে, সেই দেশে যদি তুমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দাও, হোয়াটসঅ্যাপ ফেসবুক বন্ধ করে দাও, তাহলে লোকে কি করে জানবে যে কোন হোটেলে কোথায় বুকিং হলো, আমার গাড়িটা কোথায় থেকে, আমি আজ এই যে গাড়ি করে ট্যুরিস্ট যাবে, ও কি করে লোকেশন পাঠাবে ড্রাইভারকে যে এখান থেকে আমাকে পিক করো, কি করে সে খাবার অর্ডার করবে ট্যুরিস্ট নিজের হোটেলে, ওর যদি হোটেলের খাওয়াটা না, সব হোটেলে তো কিচেন হয় না, নেপালে পাহাড়ে অনেক ছোট 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 হোটেল আছে, কি করে সে ফুড ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার করবে, কি করে সে ড্রাইভারকে নিজের লোকেশন পাঠাবে, কি করে সে হোটেল বুক করবে, কি করে সে গাড়ি বুক করবে যদি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এটার পেছন, এটা আমি একটু ওপরের কথা বললাম, এর ভেতরে নিচে পুরো রাজনীতিটা কি, এটা এই মুহূর্তে বলা পুরোভাবে, আমি কেন দুনিয়ার কোনো রাজনৈতিক বিশ্লেষকই এই মুহূর্তে বোধহয় বলতে পারবেন না। কিন্তু আমার রিপোর্টে একটা কথা আছে, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় ভারতকে কেন্দ্র করে পরপর দেখুন অশান্তিটা হলো। প্রথমে মালদ্বীপসে হলো, সেখানে ভারত বিরোধী একটা গেম হলো, সেখানে সরকার বদল হলো কিন্তু গণতান্ত্রিক পক্ষে। তারপর শ্রীলঙ্কায় আমরা গণবিক্ষোভ দেখলাম, বাংলাদেশে দেখছি, নেপালে এই যে সাউথ ইস্ট এশিয়া এবং ভারতের চারদিকের রাষ্ট্র, ছোট ছোট রাষ্ট্রগুলোতে গন্ডগোল দেখছি বিভিন্নভাবে। এটা একটা প্যাটার্ন বলা হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? শ্রীলঙ্কার কেসটা কিন্তু ছিল, শ্রীলঙ্কার ইকোনমি পুরো ডুবে গেছিল, সেটাতেও চায়নার লিঙ্ক ছিল, হতে পারে, চায়নার লিঙ্ক থাকতেই পারে, এটা তো কেন্দ্র সরকারের দেখার বিষয়। চায়নার ডেপ্ট পলিসিতে তারা একেবারে ডুবে গিয়েছিল, দিতে পারছিল না, ভারত সহযোগিতা করেছে, কোন রকম ওদের একটা পোর্ট দেশটাকে বাঁচিয়েছে। হাম্বানটোটা, হ্যাঁ, আমার পোর্টটা ওদের পুরো হ্যান্ডওভার করতে দেওয়া হলো। তারপরে এটা কেন্দ্র সরকারের তদন্তর বিষয়, RNAW, ইন্টেলিজেন্স, IB, এগুলো তাদের বিষয়। এইগুলো নিয়ে আমি কেন, আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক বিশ্লেষকই। ওয়েস্টার্ন মিডিয়াতে বলা হচ্ছে এরপর টার্গেট নাকি ভারতও হতে পারে, এরকম বেশ কয়েকটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে ভারতের আশেপাশে হচ্ছে, এটা ভারতকে বার্তা দেওয়া হচ্ছে এরপরে ভারতকেও টার্গেট করা হবে। যেভাবে আমরা খালিস্তানপন্থী আন্দোলন দেখলাম, যেভাবে কৃষক আন্দোলনের নামে তাণ্ডব দেখলাম, একদম দিল্লি লালকেল্লার উপরে বিভিন্ন রকমভাবে সিচুয়েশন ক্রিয়েট করা হলো। ওই লোকটার নাম কি? জর্জ সোরস, রাইট? জর্জ সোরস তো মোদী সরকারকে অস্থির করার জন্য এরকম অনেক কাণ্ড ঘটাচ্ছেন, অনেক পয়সা খরচা করছেন, এগুলো তো আমরা জানি, সরকার তো জানে। আচ্ছা, আপনি মনে করালেন, আপনার মনে করানো থেকেই বলি, একটা ধরিয়ে দিই, সেটা হচ্ছে রাহুল গান্ধী, তিনি মালয়েশিয়ায় গেছেন, সেই সময়ই জর্জ সোরসের ছেলে আলেকজান্ডার সোরস একই দ্বীপে, লাঙ্কাবি দ্বীপে মালয়েশিয়ায় আছেন। দুজনের মধ্যে মিটিং হয়েছে কি হয়নি এটা কেউ জানে না, কিন্তু বিভিন্ন রকম হিন্দিতে যেটা বলে আটকালে লাগানা, মানে অনুমান করা, বিভিন্ন রকমের অনুমানের খেলা চলছে। এটাকে কিভাবে দেখছেন? এবং রাহুল গান্ধীর এই যে শিডিউল, একজন বিরোধী দলনেতার শিডিউল ভারত জানে না। দেখুন, একটা কথা বলে দিচ্ছি, প্রধানমন্ত্রীর শিডিউল মিনিট টু মিনিট মানুষ, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের সাথে কংগ্রেসের নীতিগত ঝগড়া আছে, রাইট? ওরা আমাদের শত্রু না, পলিটিক্যাল অপোনেন্ট। পলিটিক্যাল অপোনেন্টের আমাদের কাজই হচ্ছে কংগ্রেসের ভুল নীতিগুলোকে জনগণের সামনে তুলে ধরা, কিন্তু সেটা আমরা করেই থাকি। আমি আর আমার মতন অনেক বিজেপি কর্মী সারা দেশে কংগ্রেসের ভুল নীতিগুলোর করেই থাকেন। কিন্তু একটা কথা বলছি, এটা শুনে রাখবেন আপনি, রাহুল গান্ধী সম্পর্কে আপনি প্রশ্ন করলেন, একটা কথা কিন্তু আপনাদেরও মনে রাখতে হবে সাংবাদিকদের, যে রাহুল গান্ধী এখন কংগ্রেসের লিডার না। রাহুল গান্ধী এখন শুধু কংগ্রেসের একজন লিডার না। আচ্ছা, তাহলে রাহুল গান্ধী লিডার ইজ দ্য লিডার অফ অপোজিশন অফ দ্য লোকসভা। ঠিক, ওনার একটা ক্যাবিনেট র্যাঙ্ক আছে, ওনাকে সেইভাবে ওনার একটা এরোপির যেরকম অনেক পাওয়ার পাওয়া যায়, তার সাথে প্রচুর দায়িত্ব আছে। আমি জানি না লাঙ্কাবি আইল্যান্ডে উনি কার সাথে দেখা করছেন, জর্জ সোরসের ছেলের সাথে দেখা করছেন না কোন সোরসের ছেলের সাথে দেখা করছেন। আমি ভারতীয় একজন হিসাবে আমি মানতে চাইবো যে উনি করছেন না, কিন্তু যদি উনি করছেন তাহলে কিন্তু এটা ভীষণ ভীষণ চিন্তার বিষয়, আর গভর্নমেন্টকে ওরকমভাবে অ্যাকশন নিতে হবে। এবার উনি কোথায় গেছেন, কার সাথে দেখা করেছেন, উনি নিজের শিডিউল যদি না দেন, কেন প্রথম কথা তো হলো আপনি এই আপনার মুখেই জানতে পারলাম, আপনার কথা শুনে ওনার শিডিউল পাওয়া যাবে না কেন? আমি তো এক্ষুনি আপনাকে বললাম, তো
তোমাকে তো আমি এক্ষুনি বললাম, উনি এখন শুধু একটা কংগ্রেস লিডার না, উনি লিডার অফ অপোজিশন। এক্স্যাক্টলি। আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, অমিত শাহজি যেখানে যায় ওদের তো এক একটা মিনিটের রেকর্ড থাকে। একদমই তাই। দে আর পাবলিক সার্ভেন্টস, আমাদের ট্যাক্সের পয়সা তারা মাইনে পায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন, তারও শিডিউল আমরা জানতে পারি। হ্যাঁ, উনিও তো এমপি। হ্যাঁ, আপনি যেই দিন এমএলএ, এমপি, এমএলসি, রাজ্যসভা এমপি, মন্ত্রী হয়ে গেলেন, আপনাকে তো নিজের এক এক মিনিটের হিসাব রাখতে হবে। দেশে, আমি জানি না দেশের এরকম কোনো আইন আছে কিনা, সবার আগে তো আমি কেন্দ্র সরকারকে বলবো, গৃহমন্ত্রীকে বলবো যে এরকম একটা আইন আগে আনুন। পাবলিক সার্ভেন্টের এক এক মিনিটের লগের হিসাব থাকবে না, তার কারণ আর ওটাকে আরটিআই এর আওতার ভেতরে আনতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে জিতিয়েছে তার অধিকার আছে জানার যে 5 বছর কন্টিনিউ যখন তার ভোট দেওয়ার প্রার্থী যখন চেয়ে থাকলো, সে 5 বছরে এক এক মিনিট, এক এক ঘন্টা ও কোথায় কোথায় ছিল। যদি সে বেড়াতেও যায়, সে নিজের পরিবারকে নিয়ে বেড়াতে যেতেই পারে, সমস্যা কোথায়? কাশ্মীর, কুলু মানালি যেতেই পারে, কোনো অসুবিধা নেই, তারও হিসাব থাকবে। এবার ব্যাপারটা আজকাল সব ফোনে জিপিএস ট্র্যাকিং আছে, আমাদের ফোনে লোকেশন অন করে দিই, তো উবার ওলা র্যাপিডোওয়ালারা চলে আসে, হ্যাঁ স্যার কোথায় যাবেন। এরকম আইন আমার মনে হয় দেশে এই আইনটা নেই। খুব ভালো প্রশ্ন করলে তুমি। আগে তো এই আইন পাস করতে হবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ পাবলিক লাইফ অ্যাক্ট, 24/7 লোকেশন অ্যাক্ট। আমরা এর আগেও রাহুল গান্ধীর বেশ কয়েকটা বিদেশ সফর দেখেছি, সেখানে তিনি গেছেন এবং যেসব মন্তব্য করেছেন তাতে ভারতের পক্ষে তিনি রাষ্ট্র হিসেবে মন্তব্য করেননি এমন অভিযোগ উঠেছে। তোমার আগের প্রশ্নের পুরো উত্তরটা দিয়েছি। তুমি আরেকটা প্রশ্ন করলে না যে ভারতে কিনা একটা এরকম কিছু একটা ভারতে ঘটার চান্স আছে কিনা, তুমি এটা বললে না। একদমই তাই। কোনোদিনই এটা হতে পারে না। কেন জানো? কেন আমাদের ডেমোক্রেসিটা খুবই স্ট্রং এই দেশে পঙ্কজ। পাবলিক নিজের হাতে শুধু লোকসভার এমপি আর প্রধানমন্ত্রী আর চলে না, নিজের হাতে নিজের রাজ্যের সরকার চলে, নিজের হাতে নিজের কর্পোরেশনের কাউন্সিলরের, নিজের ওয়ার্ডের কাউন্সিলরকে ভোট দিয়ে জেতায়। গ্রামের পাবলিক নিজের হাতে পঞ্চায়েত মেম্বারকে জেতায়, নিজের প্রধান নিজের হাতে বানায়, নিজের জেলা পরিষদের নেতাগুলোকে নিজের হাতে তুলে জেলা পরিষদে পাঠায়। এই দেশে আরটিআই আইন আছে, এই দেশে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মতন কোর্ট আছে যেখানে আর্জেন্ট ম্যাটার হলে রাত্রি 2টোর সময় হিয়ারিং হয়। গত কয়েক বছরে কয়েকবার হয়েছে। দেশে পার্লামেন্ট আছে, দেশে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট আছে, দেশে জিডিপি ধীরে ধীরে ওপরে যাচ্ছে, যে দেশে পার ক্যাপিটা ইনকাম ওপরে যাচ্ছে, দেশে এমন একটা সরকার আছে কেন্দ্রে, আর অন্য অন্য রাজ্যেও সে অনেক সরকার আছে সেই পার্টির, যার নাম ভারতীয় জনতা পার্টি, যার সর্বোচ্চ লিডার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, দুনিয়ার একজন মোস্ট পপুলার লিডারের ভেতরে আজকে একজন। দেশের কথা তো ছেড়েই দাও, কোনো অপোজিশন লিডার ওনার ধারের কাছে যেতে পারেনি লাস্ট 10-11 বছরে। এই দেশকে 65 সাল পরে কংগ্রেস 65 সালে এই দেশকে এটা শেখাতে পারলো না যে এই চায়ের কাপ থেকে যদি একটু চা পড়ে যায় তাহলে ওটা মুছে দিতে হয়। তুমি রাস্তায় যদি মিনারেল ওয়াটারের বোতল খাচ্ছ, সেটা তোমাকে ডাস্টবিনে ফেলতে হবে, রাস্তায় ফেলা হবে না। যদি চায়ের কাপে ভাঁড়ে চা খাচ্ছ, তো ওটা ডাস্টবিনে ফেলতে হবে। সিভিক সেন্সের কথা বলছেন। এই সিভিক সেন্স স্বচ্ছ ভারত অভিযান করে এই দেশকে নরেন্দ্র মোদী শেখালো, বিজেপি পার্টি শেখালো, তাতে আরএসএস এরও যোগদান আছে। এইটুকু তো শেখাতে পারলো না কংগ্রেস এই দেশকে। আরে দেশ তো চালায়, এই দেশ তো প্রায় 50-60 বছর কংগ্রেস মনোপলি করে চালিয়েছে। কি করেছে কংগ্রেস এই দেশের জন্য? কিছু আইআইটি করে দিল, কিছু আইএম করে দিল, আর ওই কিছু নবরত্ন কোম্পানি খুলেছে। আর কি করেছে? যেগুলো করতে পারেনি সেসব তো এখন মোদী সরকার করেছে লাস্ট 11 বছরে। প্রত্যেক শহরে মেট্রো, হাইওয়ে, কাশ্মীরে ডেভেলপমেন্ট, নর্থ ইস্টে ডেভেলপমেন্ট। নর্থ ইস্টে তুমি আর্টিকেল গুলো পড়লে জানতে পারবে, নর্থ ইস্টের রাস্তায় লাইট জ্বলতো না। একটা বেসিক, মানে গ্রামের কথা বলছি না, শহরের কথা বলছি। আজকের খবর বলছি মিজোরাম অবধি ট্রেন যাবে, পশ্চিমবঙ্গ থেকে কানেক্ট হয়ে গেছে মিজোরাম, একদম নর্থ ইস্টের একদম শেষ প্রান্তে। ভাই আমার তাহলে আমার কথা একটু শুনে নাও। হ্যাঁ নিশ্চয়ই।
ত্রিপুরা, আগরতলা আর ইম্ফাল অবধি রেল যখন ট্র্যাক 2016-17 না ট্র্যাক যখন জোড়া হয়, ট্র্যাকের ওপরে যখন ট্র্যাক তো বানানো হয় স্লিপার দিয়ে আর রেল দিয়ে, তারপরে কি হয় ওই পাথরগুলো থাকে, স্টোন, ওই ত্রিপুরা, আগরতলা আর ইম্ফাল লাইনে পাথর তখন আমি দিয়েছি। আমার নিজের কোম্পানি, আমার নিজের বীরভূমের খাদান থেকে বাই রেক আমি রেলে ব্যালেন্স সাপ্লাই করতাম, আমার নিজের কোম্পানি এসবিডি এন্টারপ্রাইজ। দেশের উন্নয়নে আপনি যোগদান করেছেন। আরে আমার কাছে স্যার তুমি পরের দিন এসে আমি তোমাকে পুরো আমার রেলের কাছে আমার ক্রেডেন্সিয়াল আছে, আমার রেল আমাকে ক্রেডেন্সিয়াল বানিয়ে দিয়েছে। আমার তো মেন ব্যবসা ওটাই ছিল, আমার তো মেন ওটাই ব্যবসা ছিল। টিএমসি তো ওটা আমার বন্ধ করিয়েছে আমাকে টার্গেট করে। আজকে এতদিন বলিনি, আজকে খোলাখুলি বলছি। আচ্ছা, আমরা যদি সাবজেক্টে ফিরি তাহলে এই কংগ্রেস পার্টি, আমরা এত বছরের শাসনে দেখেছি বিজেপির সাথে একটা ডিফারেন্স, যে বিজেপি বরাবর বলেছে দেশের মধ্যে তৈরি করতে হবে জিনিস, মেক ইন ইন্ডিয়া। কিন্তু কংগ্রেসের সময় আমরা বাইরে থেকে প্রোডাক্ট আনতাম। রাহুল গান্ধীও বাইরে ছুটিতে যাচ্ছেন। এই বিদেশ প্রেম আর কি, হ্যাঁ, ফরেন লাভ, এটা কি গল্প? দেখো একটা কথা পঙ্কজ বলবো, আমি কি বললাম, আমি সব সময় অপোজিশনকে গালাগালি দেওয়ার জন্যই অপোজিশনকে সব সময় যে সব ম্যাটারই গালাগালি দিতে হবে ওরকম ভারতীয় জনতা পার্টি আমি করি না। আমি ভারতীয় জনতা পার্টি করি, কিন্তু আমি যখন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কথা বলি তখন একটু ম্যাচুয়ারলি কথা বলি, একটু চেষ্টা করে নিউট্রাল থাকার, একটু নিউট্রাল থাকতে হবে। এখন যদি রাহুল গান্ধীর বিদেশ যাওয়া নিয়ে যদি আমি কিছু বলি, কালকে কংগ্রেসের লোক বলবে যে তার থেকে বেশি তো প্রধানমন্ত্রী বিদেশে যান। বিদেশে উনি যাচ্ছেন, কি করতে যাচ্ছেন আমি ওটা নিয়ে করব না। উনি যেন কোনো দেশ বিরোধী কাজ না করেন। উনি যেন এই যে তুমি বললে যে লাঙ্কাবি আইল্যান্ডে উনি জর্জ সরোজের ছেলেও আছে, উনি যেন এইগুলো না করেন। উনি ঘুরতে গেলেন বিদেশে, আপাতত কয়েকদিন আগে বিহারে অনেক নাচানাচি করে এসছেন, একটু বিয়ে হয়েছে, ক্লান্ত হয়েছেন, একটু মাসাজ টাসাজ। আমিও তো বাড়িতে মাসাজ, ভোটের আগে আমারও তো কালকে সকালে তুমি এসে দেখবে আমার বাড়িতে একটা ছেলে এসে আমার মাসাজ করে দেয়। এবার ওনার লাঙ্কাবি আইল্যান্ডে গিয়ে মাসাজ করাবার দরকার আছে, উনি যান না, আমার তাতে প্রবলেম নেই। ওইখানে গিয়ে যদি উনি একটু মদিরা পান করতে চান তাতে আমার কি অসুবিধা আছে? মদিরা পান করাটা তো দেশে ইলিগাল না। না না, সেটাতে বলছি না। দেশের এলওপি যে মদিরা পান করতে পারে না তা তো লেখানি কোথাও। সেটা আম্বেদকরজি এখন সেটা মানা করে যাননি। সেসব ঠিক আছে, কিন্তু যদি উনি দেশ বিরোধী কাজ করছেন তাহলে আমি দেশের গৃহমন্ত্রী, এই যে লাঙ্কাবি আইল্যান্ডের কথা তুমি বললে আমি জানতাম না, তাহলে আমি দেশের আমার নেতা, আমার ফেভারিট নেতা, ওয়ান অফ দ্য ফেভারিট নেতা, যাই 4-5 জনকে আমি খুব নেতা হিসাবে খুব মানে স্নেহ করি। আপাতত এখন অব্দি আমার ওনার সাথে দেখা নেই, আশা করি খুব তাড়াতাড়ি দেখা হবে। দেশের গৃহমন্ত্রী, দেশের লংগেস্ট সার্ভিং গৃহমন্ত্রী, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে ওনার, তুমি কোথায় জানো না। উনি এখন দেশ মানে আডবাণীজি রেকর্ড, আডবাণীজিও আমার একজন শ্রদ্ধেয় নেতা, কিন্তু আডবাণীজি নেতা মানে আমার একজন শ্রদ্ধেয় নেতা আরেকজন শ্রদ্ধেয় নেতা রেকর্ড ভেঙে দিয়েছে। তো আমি খুশি হব না দুঃখিত হব এটা তো আমার বোঝার এখন ইয়ে নেই। কিন্তু আমি আবার বলছি, যদি রাহুল গান্ধী ওই লাঙ্কাবি আইল্যান্ডে গিয়ে যদি সরোসের ছেলের সাথে দেখা টাকা করেছে, ইমিডিয়েটলি অমিত শাহজি, আর আমি জানিও যদি উনি তথ্য ওনার কাছে চলে আসে, অমিত শাহজি তো ছেড়ে কথা বলার লোক না। তাই বলে রাহুল গান্ধীকে বলছি যান মাসাজ করান, মদিরা পান করুন, চিকেন স্যান্ডউইচ আপনার খুব ফেভারিট আছে, আচ্ছা মেয়োনিজওয়ালা খান না নন মেয়োনিজওয়ালা খান? না, মাঝখানে একটা কথা হয়েছে তুমি জানো না, আগের বছর কালী পুজোর কথা বলছি, এটা নিয়ে আমি নিজের পলিটিক্যাল চ্যানেলে প্রথম ভিডিও, কিন্তু পলিটিক্স ফর বিগিনার্সে কিন্তু আমি প্রথম ভিডিও এটা নিয়েই করেছিলাম, ওই জায়গাটায় বসে। আজকে ঠিক দিওয়ালির দিন কি হয়েছিল জানো, একটা দেওয়ালির দিন একটা নিউজ পড়লাম, আমি ভাবলাম আজকেই শ্রী গণেশ করে দিচ্ছি, এই ভিডিওটা পাঠিয়ে দেবো, তুমি এই ভিডিওর সাথে তুমি লাগিয়ে দিও। আচ্ছা, বললো তখন ওই একটা ওই আন্ধ্রপ্রদেশের একটা মন্দির নিয়ে লাড্ডু নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল না 1 বছর আগে, তখন তেলেঙ্গানা রেড্ডি নতুন গভর্নমেন্ট হয়েছে 1 বছর আগে। রেড্ডি একটা নিয়ম ওই দেখলো যে আন্ধ্রা একটা কন্ট্রোভার্সি হচ্ছে, তাহলে কি করলো, তার উত্তরে বললো তেলেঙ্গানায় আর মেয়োনিজ স্যান্ডউইচ, মেয়োনিজ আমরা স্যান্ডউইচে মেয়োনিজ দেয়, মেয়োনিজ সস হয় তুমি জানো, আমরা মেয়োনিজ স্যান্ডউইচ লাগিয়ে খাই, খুব টেস্টি হয়, খুব ক্যালোরি হয়, কিন্তু আমি তাই বলে এখন বন্ধ করেছি খাওয়া ওটা, 1 বছর ধরে আমি আর খাই না, ওটা খুব ক্যালোরি হয়, খুব মোটা করে দেয়। তো রেড্ডি জি তেলেঙ্গানা গভর্নমেন্ট সিএম রেড্ডি একটা আইন পাস করলো, না নন ওটা মেয়োনিজ আবার ডিমওয়ালা হয় আর নন মানে ভেজ এগ মেয়োনিজ।
তো এগ ভালা নন ভেজ মেয়োনিজ স্যান্ডউইচ নাকি আর তেলেঙ্গানাতে খাওয়াও যাবে না, মানে বানানোও যাবে না, কনজাম্পশন মেকিং এভরিথিং ইজ ব্যাড। আমি ভিডিওটা এই জন্যই করেছিলাম, আমি ভিডিও করে আসলে রেড্ডিজিকে জিজ্ঞেস করেছিলাম, কেন তোমার মনে হবে আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে গুজরাট ইলেকশনের সময় হার্দিক প্যাটেল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছিলেন যখন 22 সালে, তখন উনি কিন্তু একটা কথা বলেছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হার্দিক বাবু আপনি তো রাহুল গান্ধী এত ক্লোজ ছিলেন, আপনি কেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসছেন? তো উনি প্রেস কনফারেন্সে এটা বলেছিলেন। জানো কি বলেছিলেন, আমি তো এটাই দেখলাম যখনই রাহুল গান্ধী গুজরাটে আসেন কি কাজ হবে, ওনার সাথে কি কথা বলবো, সংগঠনের কথা, এইগুলো না দেখে সব নেতারা তেল মারতে যায় কি না কোথায় থেকে চিকেন স্যান্ডউইচ বানিয়ে ওনার জন্য রাখা হবে, কোথাকার চিকেন স্যান্ডউইচ ওনার টেস্টি লাগবে। চিকেন স্যান্ডউইচটা এমন জিনিস যেটা মেয়োনিজ সস ছাড়া হয় না। তো ভিডিওটা আমি 1 বছর আগে দেওয়ালির দিন করে এটাই জিজ্ঞেস করেছিলাম রেড্ডি বাবুকে যে দাদা, তো রেড্ডি বাবু আপনি তো এখন বলছেন যে ননভেজের মেয়োনিজ স্যান্ডউইচ অ্যালাউ করবেন না আপনার স্টেটে, তো রাহুল গান্ধী যখন আপনার স্টেটে, এখন ওনার সরকার আছে, তো রাহুল গান্ধী তো মাঝে মাঝে আসবেন জানি, ওনার যদি টিফিন বক্সের ভেতরে যদি ননভেজ মেয়োনিজ স্যান্ডউইচ থাকে তাহলে আপনি খেতে দেবেন কি? আপনি কি চেক, না খাওয়ার তো পরে কথা, আগে কি আপনি রাহুল গান্ধী টিফিন বক্সটা চেক করবেন? পয়েন্ট। এটা নিয়ে পলিটিক্স ফর বিগিনার্স আমার প্রথম ভিডিও ছিল আগের বছর দেওয়ালির দিন। আমি সেদিন তুমি জানো আমাদের হিন্দিভাষী অবাঙালিদের দেওয়ালি মেন ফেস্টিভ্যাল, কিন্তু আমি একটু সময় পেয়েছিলাম, আমার কাছে তখন আমি তো তখন নতুন এসব করছি, ইউটিউব মানে স্ট্যান্ড ফ্যান্ড, এখন তো আমার 2টো স্ট্যান্ড আছে, হ্যাঁ এখন তো সবকিছু আমার কাছে আছে, তখন ছিল না। আমার খুব ভালো মনে আছে, আমার আইডিয়াটা এসেছিল, আমার বোন এভাবে ফোনটা খুব ভালোভাবে ধরলো আর আমি ভিডিওটা বানিয়েছিলাম, তোমাকে পাঠাচ্ছি, তুমি ওই ভিডিওটা এই ভিডিওর সাথে লিঙ্কে লাগিয়ে দিও। তো ওটাই বলছি, ভারতে এসব কোনোদিন হবে না। যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী লোককে বাড়ি দিয়েছে, একটা পুরো এই না যে 10টা 20টা বাড়ি দিল, 1 বছর দিল, 2 বছর দিল, একটা প্রোগ্রাম করে, একটা ডেডিকেটেড ফান্ড করে, একটা বাড়ির প্রকল্প, বাড়ির ভেতরে খাদ্য জলের প্রকল্প, আয়ুষ্মান ভারতের মতো একটা প্রকল্প যাতে 5 লাখ 10 লাখ অব্দি ফ্রি, এখন বোধ হয় 25 লাখ হয়ে গেছে, ফ্রি এলাজ কিষানদের জন্য, সব কিষানদের জন্য ডাইরেক্ট বেনিফিট প্ল্যান, উজ্জ্বলা স্কিম, আজকে গ্রামে মায়েদের কাছে সাবসিডাইজ রেটে তাদের এলপিজি তারা পায়। কংগ্রেসের টাইমে মা বোনরা গ্রামে যারা অ্যাফোর্ড করতে পারতো না, তাদের কিডনি আর তাদের লাংসে ফু করে বেচারাদের তাদের যান চলে গেল। মুদ্রা লোন, ব্যবসা করতে গেলে আপনি মুদ্রা লোন নিতে পারেন, বিশ্বকর্মা স্কিম, এই এতগুলো স্কিম, আর এই স্কিমগুলো দিনের পর দিন চলছে, একদিনও থামেনি। যেই দিন লঞ্চ হয়েছে, তুমি যাও, তুমি আজকে ব্যবসা করতে যাও, তুমি গিয়ে মুদ্রা লোন নিতে পারো। এমএসএমইর জন্য কত স্কিম আছে, গ্যারেন্টি উইদাউট গ্যারেন্টি লোন আছে, উইদাউট কোলাটেরাল 1 কোটি অব্দি তুমি লোন নিতে পারো এমএসএমইতে, তোমার ব্যালেন্স শিট আর তোমার ফ্যাক্টরি দেখিয়ে 1 কোটি অব্দি। ওই দেশে এরকম কাণ্ড কোনোদিন ঘটবে না, যেখানে ডেমোক্রেসি জীবিত আছে, যেখানে লোক নিজের প্রাইম মিনিস্টারকে চুনে, নিজের এমপি কে চুনে, নিজের আর আজকেও এই বেঙ্গল বাদ দিয়ে পুরো দেশে শান্তি ভোট হয়। যে বিহার আর উত্তরপ্রদেশকে ছাপ্পা ভোট আর বুথ ক্যাপচারিং এর গড় বলা হতো, আর যাও আমি নিজে গিয়ে দেখে এসেছি, একটা গুলি চলে না। যেদিন উত্তরপ্রদেশ বিহারে ভোট হয়, কোন নিউজ চ্যানেল কোন ইউটিউবার দেখাতে পারে না যে একটা গুলি কোথায় চলে। আমি নিজে একটা ঢিল ছড়ে কেউ কাকে মারে, এটা দেখাতে পারে না। আর আমাদের স্টেটে কি হয় সেটা চোখেই দেখতে পাই আমরা সবাই। ধূড়পাতি টিএমসি ধূড়পাতির মানেটা সিন্ধি শব্দটা, তুমি অনুবাদনটা বাংলায় করে দিও, আমি এটা করলাম না। আচ্ছা, আমি এটা খুঁজে করবো, খুঁজে করে দিও। ধূড়পাতি টিএমসি, ডিম্পুদা উত্তেজিত হয়ে যাচ্ছে, ধূড়পাতি টিএমসি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা নেপাল দিয়ে শুরু করেছিলাম এবং নেপালের প্রভাব ভারতে পড়তে পারে কিনা সেসব নিয়ে বিশদ আলোচনা হলো। মোটামুটি 25 মিনিট আপ এই ভিডিওটা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ফের দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যান। আগামীকাল ফের দেখা হচ্ছে, ভালো থাকবেন।